আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীরা, দূরে ও কাছে যারা যেখানে অবস্থান করছো, করোনা ভাইরাসের যাবতীয় ক্ষয়ক্ষতির এই দুরবস্থার মধ্যে আমরা বা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ, মাননীয় আমাদের চেয়ারম্যান মহোদয় এবং অধ্যক্ষ মহোদয়, ওনারা তোমাদের জন্য এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য ওনাদেরকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি। তোমরা দূরেও কাছে যে যেখানে আসো, আশা করি সকলেই ভালো আসো। ইতিমধ্যে আমরা আরও অনলাইনে ক্লাস নিয়েছিলাম এবং পাশাপাশি তোমরা অনলাইনে একটি পরীক্ষা দিয়েছো, পরীক্ষার ফলাফলও পেয়েছো। সামনে তোমাদের জন্য, তোমরা জানো যে তোমাদের 3টা পরীক্ষা বছরে, তার মধ্যে এখন 3য় সেমিস্টার পরীক্ষার সামনে আছে। তো 3য় সেমিস্টার পরীক্ষার সিলেবাসে যা আছে তার উপরেই আমরা আবার অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছি। আমি তোমাদের আজকে গণিত ক্লাস নেব। তোমাদের কাছে অবশ্যই সিলেবাস আছে। সিলেবাসে 3য় সেমিস্টারের জন্য যা বরাদ্দ আছে তা হলো অধ্যায় 7, 8 এবং 9। 3টে অধ্যায় তোমাদের জন্য আছে, তো কোনো পুনরালোচনা নাই। তো 3টি অধ্যায়ের 7 অধ্যায় বাংলাদেশি মুদ্রা ও নোট নিয়ে এই বিষয়ের উপরে তোমাদের আলোচনা। 4র্থ অধ্যায়ে ভগ্নাংশের অঙ্ক। 5ম অধ্যায়ে আছে তোমাদের পরিমাপ। তো সেগুলি পর্যায়ক্রমে আমরা ক্লাস নেব। আজকে শুরু করছি 3য় শ্রেণী গণিত 7ম অধ্যায়। এটার মূল শিরোনাম হচ্ছে বাংলাদেশি মুদ্রা ও নোট। তার মানে বাংলাদেশে আমরা চলতে গিয়ে যে টাকা পয়সাগুলি আমরা কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা ব্যবহার করি, এই টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে যে অঙ্ক, সেগুলি এই অধ্যায় বা এপারে তোমরা জানতে পারবে। মূলত বাংলাদেশে প্রচলিত মুদ্রা এবং নোট শনাক্ত করতে পারবে। তারপরে দ্বিতীয়ত টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান, টাকা পয়সা সংক্রান্ত যত অঙ্ক তোমাদের আসবে সেগুলো তোমরা করতে পারবে। তৃতীয়ত টাকা পয়সা সংক্রান্ত যোগ বিয়োগের যত অঙ্ক আছে সেগুলো তোমরা করতে পারবে। তো শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাছে অবশ্যই বই আছে। বইয়ের 81 পৃষ্ঠায় যে অঙ্কগুলি আছে সেখান থেকে আমি তোমাদেরকে 2টি অঙ্ক আগেই করাই, তারপর একটি যোগ্যতার অঙ্ক তোমাদের করাবো। তোমরা বই খুললে অবশ্যই দেখবে যে বইয়ের 81 পৃষ্ঠা, 81 পৃষ্ঠায় যে অঙ্কগুলি আছে এখান থেকে করব। তার আগে যে সূত্রটা মনে রাখা দরকার সেটা হচ্ছে এই যে, যেহেতু টাকা পয়সার হিসাব, আর টাকা পয়সা তোমরা চিনো, আমি অবশ্যই টাকা পয়সা পকেট থেকে দেখাইলে তোমাদের দেখাইতে পারি, তোমরা একটু আনন্দ পাবে। সময় কম, সেজন্য আর দেখানো সম্ভব না। তো মনে রাখো যে 1 টাকা সমান সমান 100 পয়সা, এই সূত্রটা মনে রাখো, কারণ অঙ্ক করার জন্য এটা কাজে লাগবে। 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা যদি ঘুরে লিখি আমরা, তাহলে 100 পয়সা সমান 1 টাকা, একই কথা। অঙ্কের সুবিধার্থে আমরা করব। যাই হোক, 81 পৃষ্ঠায় 6 নম্বর অঙ্কটা দেখো। তোমাদের এখান থেকে আমি শুরু করলাম। এখানে আছে যে বেলাল 80 টাকা 75 পয়সার চাউল এবং 35 টাকা 50 পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করলো। অঙ্কটি যোগ করতে হবে। দেখো আমি লিখেছি, বেলাল চাউল কিনলো 80 টাকা 75 পয়সা এবং সবজি কিনলো 35 টাকা 50 পয়সা। দুইটা মোট যেহেতু আমরা যোগ করব, অতএব মোট কিনলো যোগ করবো আমরা 5-এর 5, এটা পয়সা, 5 আর 7 5, 12-র 2, হাতে রইল 1। সেই হাতের 1 5-এর সাথে আমরা ধরবো, 5 আর 1 6, আর 8 এবং 3, 8 9 10 11, 116 টাকা 25 পয়সা। উত্তর লিখে দিবা 116 টাকা 25 পয়সা। দ্বিতীয়ত আরও একটা অঙ্ক তোমাদের আমি করাবো, সেটা হলো এটা যোগ আর একটা করাবো তোমাদেরকে। দেখো, সেটা হলো 8 নম্বর অঙ্ক। এই অধ্যায়ের ভিতরে দুটো অঙ্ক তোমাদের জন্য একটু জটিল হবে, এই জন্য আমি এই দুটো অঙ্ক চয়েস করেছি।
8 নম্বরে আছে, দেখো যে রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে আর কত টাকা থাকলো? তো 100 টাকা নিয়ে যাওয়ার পরে যে টাকা দিয়ে বই কিনলো, এই টাকাটা বিয়োগ দিলে, বাদ দিলে অবশিষ্ট টাকা বের হবে। তাহলে আমরা লিখবো এইভাবে যে রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা। সে একটি বই কিনলো, বইয়ের মূল্য, বই কিনলো। বই কিনলো 69 টাকা 65 পয়সা। এই টাকা নিচে টাকা লাগবো, 69 টাকা আর 65 পয়সা, 65 পয়সা। তো বই কেনার মূল্যটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে অবশিষ্ট টাকা তার বেরিয়ে আসবে, তার কাছে থাকলো। অতএব তার কাছে থাকলো। বিয়োগ করতে গিয়ে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো এই যে এখানে আমরা টাকা নিচে টাকা লিখছি, এখানে পয়সা উপরে পয়সা নাই। এখানে তোমরা এখানে দুটো শূন্য দিয়ে অঙ্ক করার সুবিধার্থে এখানে পয়সা লিখে নাও। এখন 65 পয়সা আমরা বিয়োগ করব, কিন্তু উপরে তো শূন্য, উপর থেকে কিছুই নাই। উপর থেকে এখানে আমরা এখানে টাকা থেকে 1 টাকা এখানে নিয়ে যাব। এখান থেকে 1 টাকা নিলে এখানে উপরে হবে 100, উপরে 100 হবে। তাই উপরে 100 হলে 100 থেকে যদি 65 বাদ দিই, 100 থেকে যদি 65 বাদ দিই, তখন থাকবে 5 আছে 10 ভাগে 5, হাতে 1, 6 আর 1 7, 7 আছে 10 ভাগে 3, হাতে রইলে 1, 1 1 মিলে কিছু থাকে না। এখানে নামবে 35 পয়সা, 35 পয়সা। আমরা যে 1 টাকা মনে মনে নিয়েছিলাম, সেই 1 টাকা আবার এখানে আনলাম। 9 আর 1 10, উপরে শূন্য আছে, তাই 10 10 মিলে 0, হাতে 1, 6 আর 1 7, 7 আছে, 0কে 10 ধরবো, 10-এর বাকি 3, হাতে রইল 1, এখানে 1 ধরবো, 1 1 মিলে কিছুই নামবে না। তাহলে এখানে হলো 30 টাকা 35 পয়সা। তো উত্তর লিখে দেবা যে তার কাছে থাকলো 30 টাকা 35 পয়সা। আশা করি বুঝতে পেরেছো। শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য এবার এই অঙ্কের পাশাপাশি আরেকটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক আমি করাবো। যেহেতু পরীক্ষায় তোমাদের মূল বইয়ের অঙ্কও আসে এবং যোগ্যতা ভিত্তিক অঙ্কও আসে। এখানে পাশে তাকাও, দেখো এখানে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক আছে। যেমন আবরারের কাছে 500 টাকা ছিল, সে এই 500 টাকার ভিতরে 150 টাকা দিয়ে খাতা, 125 টাকার কলম এবং 120 টাকার বই কিনল। এটা উদ্দীপক। এখন প্রশ্ন হচ্ছে ক, খাতা কেনার টাকায় কয়টি 50 টাকার নোট? তোমরা দেখতে পাচ্ছ যে খাতা কিনলো 150 টাকা দিয়া, 150 টাকার ভিতরে 50 টাকার নোট আছে কয়টি, সেটা বের করতে হবে। তো ক নম্বর দিয়ে আমরা শুরু করি। এখানে দেওয়া আছে খাতা কিনলো 150 টাকার। এভাবেই লিখবা যে দেওয়া আছে আবরার খাতা কিনলো 150 টাকা দিয়ে। তো 50 টাকার নোট এখানে কয়টা আছে? 150 টাকার মধ্যে এই 150 টাকায় 50 টাকার নোট আছে। 150কে 50 দিয়ে ভাগ করতে হবে। 150
কে সরাসরি 50 দিয়ে আমি ভাগ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো 50 দিয়ে ভাগ করলে 50 150-এর মধ্যে কয়বার যায়? তোমরা অনেক সময় খাতার নোট করে এভাবে করো, 50-কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে 50-কে যখন 3 দিয়ে গুণ করবে দেখবা 0 3 5 15 150 3বার যায়। 3 0 0 3 5 15 150, তাহলে 3টি পেয়ে গেলাম আমরা 50 টাকার নোট। 50 টাকার নোট 3টি। এটা গেল ক। এরপরে খ নম্বরে বলা আছে যে আবরার সে মোট কত টাকার দ্রব্য কিনল। উদ্দীপকে আমরা দেখতে পাই 3 ধরনের জিনিস ক্রয় করছে, খাতা, কলম এবং বই। তো আমরা লিখব, দেওয়া আছে আবরার খাতা কিনল। আবরার খাতা কিনল 150 টাকা, 150 টাকা দিয়া। তারপরে কলম কিনলো 125 টাকা, কলম কিনলো 125 টাকা। বই কিনলো 120 টাকা, বই কিনলো 120 টাকা। তাহলে বুঝতেই পেরেছো যে মোট কত টাকার দ্রব্য কিনছে। এখানে আমাদেরকে যোগ করতে হবে, সবগুলিকে যোগ করব আমরা। যোগ করলে কি হয় দেখো, অতএব মোট কিনলো যোগ করো। এখানে 5 উপরে নিচে 0 আছে, 5 আর 2 7, 7 আর 2 9, তারপরে 1 2 3 395 টাকা। আশা করি বুঝতে পেরেছো যে খ নম্বরে সে মোট কত টাকার দ্রব্য কিনলো। আমরা বই, খাতা, কলম তিনটার পরিমাণ আমরা যোগ করে দেখতে পেলাম মোট কিনলো 395 টাকা। এবার গ নম্বরে বলা আছে তার অবশিষ্ট টাকা কয়টি 5 টাকার নোটের সমান। আমরা গ নম্বরে যেটা বের করব সেটা হলো যে তার অবশিষ্ট টাকা থাকে কত। আসলে সে আবরারের কাছে ছিল 500 টাকা, আবরারের কাছে ছিল, আবরারের কাছে ছিল 500 টাকা। খ থেকে আমরা পেলাম, একটু আগে দেখেছো যে খ থেকে পেলাম, খ থেকে পাই মোট কিনলো, মোট দ্রব্য কিনলো 395 টাকা। 395 টাকা। টাকার জিনিস মোট কিনলো, তাহলে অবশিষ্ট তার কাছে কত থাকলো সেটা আগে বের করতে হবে। অবশিষ্ট থাকলো 5 আছে, এটা বিয়োগ করতে হবে। 5 আছে 10-এ ভাগে 5, হাতে 1, 9 আর 1 10, 10 10 মিলে 0, হাতে 1, 3 আর 1 4, 5-এর ভাগে 1, 105 টাকা। এই 105 টাকায় কয়টি 5 টাকার নোট আছে এটা বের করতে হলে আমাদেরকে 105-কে 5 দিয়ে ভাগ করতে হবে। 105 টাকায় 5 টাকার নোট আছে 105 ভাগ 5 টাকা। ভাগটা এখানে রাপে করি, দেখো যে 105, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 এখানে 10-এর মধ্যে যাবে, 5 দুগুণে 10, আমাদের এখানে থাকলো 5। এবার 5 5-এর ভিতরে যাবে একবার,
5 × 5 কত হলো 21। তাহলে 21টি 5 টাকার নোট আমরা পেয়ে গেলাম। 21টি 5 টাকার নোট, 105 টাকায় মোট 21টি 5 টাকার নোট পেয়ে গেলাম। তো সেটা শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো। আজকে এ পর্যন্ত দুটো অঙ্ক করালাম তোমাদের যোগ এবং বিয়োগের উপরে এবং একটি সৃজনশীলের উপরে। আশা করি বাসা বাড়িতে তোমরা খুব ভালোভাবে এগুলি মনোযোগ দিবে এবং অন্য অন্য অঙ্কগুলি তোমরা করে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।